আমার ধারণা ছিল টেলিগ্রাম বিষয়টা মোবাইল ফোনের কারণে দেশ থেকে উঠে গেছে। এখন আর কেউ মাদার সিরিয়াস কামসার্প জাতীয় টেলিগ্রাম করে না। ট্রেনে চলার সময় রাস্তার পাশে টেলিগ্রামের খুঁটিও দেখি না। সঙ্গত কারণেই মনে হয় লোকজন টেলিগ্রামের খুঁটি বিক্রি করে কটকটি কিনে খেয়ে ফেলেছে। আমার সব ধারণা ভুল প্রমাণিত হলো। এক দুপুরবেলা বাবার কাছ থেকে টেলিগ্রাম চলে এলো। টেলিগ্রামের ভাষা এমনিতেই সংক্ষিপ্ত থাকে, বাবারটা আরো সংক্ষিপ্ত। তিনি লিখেছেন, সোল্ড। বাড়ি বিক্রি হয়েছে বুঝতে পারছি, কত টাকায় বিক্রি হলো কিছুই জানা গেল না। বাড়ি বিক্রি করে তিনি গ্রামে পড়ে আছেন কেন তাও জানা যাচ্ছে না। আমাদের 3 মাসের ভিসা দেওয়া হয়েছে, 3 মাসের মধ্যে 1 মাস চলে গেছে। বাসার পরিস্থিতি বর্ণনা করা যাক। মায়ের শরীর আরো খারাপ করেছে, তাকে ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলাম। ডাক্তার চোখ কপালে তুলে বলেছেন, এখনো দেশে পড়ে আছেন, ওনার না ব্যাংককে চিকিৎসা হওয়ার কথা। আমি বললাম, আমাদের 2 ভাই ও বাবা, এই 3জনের স্যুট বানানো হয়নি বলে যেতে পারছি না। বাবা ঢাকায় নেই, তার মাপ নেওয়া যাচ্ছে না, এটাই সমস্যা, আর কোনো সমস্যা না। তবে বিকল্প ব্যবস্থা হয়েছে, বাবার পুরনো একটা স্যুট থেকে মাপ নেওয়া হয়েছে। অঙ্কোলজিস্ট হা করে আমার দিকে তাকিয়ে রইলেন, মাছি ঢুকে যাওয়ার মতো বড় হা। যারা ক্যান্সার নামক রোগের চিকিৎসক তাদের বলে অনকোলজিস্ট। এই তথ্য আগে জানা ছিল না। মায়ের ক্যান্সার হওয়ায় নতুন একটা শব্দ জানা হয়ে গেল। জ্ঞান নানাভাবে আসে, জ্ঞানের প্রবাহ সত্যিই বিচিত্র। সূর্যে বানাতে দেওয়া হয়েছে, এটা সত্যি, হালকা ঘিয়া রং। এর সঙ্গে মানানসই টাই কেনা হয়ে গেছে। মা ভয়ঙ্কর শরীর খারাপ নিয়ে সুটকেসে জিনিসপত্র ভরছেন। বিশাল আকৃতির এই সুটকেস মায়ের দুঃসম্পর্কের এক বোনের কাছ থেকে ধার হিসেবে আনা হয়েছে। এই খালার নাম ঝুনু খালা। তার কাছে নানান ধরনের সুটকেস, হ্যান্ডব্যাগ আছে। বিদেশ যাত্রীদের তিনি আগ্রহ করে সুটকেস ধার দেন এবং এক পর্যায়ে বলেন, খালি সুটকেস ফেরত দিও না, অমঙ্গল হয়। সুটকেসে কয়েকটা কসমেটিক্স ভরে দিও, শুধু সাবান আনবে না, ঘরে 1 গাদা সাবান। ঝুনু খালা সুটকেসে মা অদ্ভুত অদ্ভুত জিনিস ভরছেন। 2-1টার উদাহরণ দেওয়া যেতে পারে। 1. সুপারি কাটার শর্তা। মা পান খান না, শর্তা কেন যাচ্ছে বুঝতে পারছি না। 2. একটা সাতকরার আচারের ফ্যামিলি সাইজ বোতল। আমাদের বাড়ি সিলেটে না বলে আমরা সাতকরা খাই না, এই আচারটা কেন যাচ্ছে কে জানে। 3. একটা ছোট আখরোট কাঠের বক্স। বক্সে তালাচাবির ব্যবস্থা আছে। এই ধরনের বক্সে মেয়েরা প্রেমপত্র লুকিয়ে রাখে। মায়ের কাছে প্রেমপত্র থাকার কোনো কারণ নেই। বাবা মায়ের বিয়ে প্রেমের বিয়ে না। বিয়ের পর বাবা মা কখনো আলাদা থাকেননি যে চিঠিপত্র লেখার সুযোগ হবে। বাবা এই প্রথম মাকে ছেড়ে 1 মাস হলো গ্রামের বাড়িতে পড়ে আছেন। গত 1 মাসে বাসার উল্লেখযোগ্য ঘটনা হলো, ড্রাইভার ইসমাইল গাড়ি নিয়ে পালিয়ে গেছে। পদ্মর মা থানা পুলিশে ছোটাছুটি করছেন, তাতে লাভ কিছু হচ্ছে না। পদ্মর মা চাইছেন ইসমাইলের ছবি দিয়ে পত্রিকায় একটা বিজ্ঞাপন ছাপাতে, তাতে লেখা থাকবে, একে ধরিয়ে দিন। ইসমাইলের ছবি পাওয়া যাচ্ছে না বলে বিজ্ঞাপন দেওয়া যাচ্ছে না। ছবি নিয়ে এক কাণ্ড হলো। রহিমার মাকে জিজ্ঞেস করা হলো তার কাছে ইসমাইলের ছবি আছে কিনা। রহিমার মা কেঁদে কেটে অস্থির। সে বলল, আপনারা আমারে কি ভাবেন? হারামজাদা চোর আমার কে? সে আমার স্বামী নাকি? তার কাছে আমি হাঙ্গা বইছি? আমি কি জন্য তার ছবি ব্লাউজের নিচে লুকাইয়া ঘুরব? পদ্মর মা বললেন, ব্লাউজের নিচে ছবি লুকিয়ে রাখবে এমন কথা তো আমি বলিনি। রহিমা বলল, আমি যে অপমান হইছি তার জন্য বিচার চাই। বিচার যদি না হয় আমার গলায় ফাঁসি দেব।
সামান্য কারণে তুমি গলায় ফাঁসি দেবে? আপনি যা বলছেন তা সামান্য না, গরিবের ইজ্জত নিয়ে কথা বলছেন। পদ্মর মা তখন অ্যাটম বোমা ফাটালেন, কঠিন গলায় বললেন, তুমি যে পেটে বাচ্চা নিয়ে ঘুরঘুর করছো, এতে তোমার ইজ্জতের হানি হচ্ছে না? আমি নিশ্চিত বাচ্চার বাবা ড্রাইভার ইসমাইল। আমি নিজে অনেক রাতে ইসমাইলের ঘর থেকে তোমাকে বের হতে দেখেছি। রহিমার মা ছুটে গেল ভাইয়ার কাছে, তার বিচার চাই। এই মুহূর্তে বিচার না হলে সে গলায় ফাঁসি নেবে, চিঠি লিখে যাবে তার মৃত্যুর জন্য পদ্মর মা দায়ী। ভাইয়া শুয়ে শুয়ে বই পড়ছিল, বই থেকে চোখ না তুলেই বলল, তুমি তো লিখতে পারো না, কাগজ কলম নিয়ে আসো, আমি লিখে দেই, তুমি শুধু টিপসই দিয়ে দাও। রহিমার মা কাঁদতে কাঁদতে বলল, এই আপনার বিচার? ভাইয়া বলল, হুম, তবে পরামর্শ চাইলে পরামর্শ দিতে পারি। কি পরামর্শ দেবেন? ভাইয়া নির্বিকার গলায় বলল, তুমি ইসমাইল ড্রাইভারের কাছে চলে যাও, তাকে চেপে ধরে বিয়ের ব্যবস্থা করো। সন্তান বাপের পরিচয় জানবে না, এটা কেমন কথা? দীর্ঘ সময় ঝিম ধরে থেকে রহিমার মা বলল, তারে আমি কই পামু? ভাইয়া হাই তুলতে তুলতে বলল, ঠিকানা জোগাড় করা আমার কাছে কোনো ব্যাপার না, তুমি চাও কি না বলো। রহিমার মা বলল, তারে একবার খালি আমার কাছে আয়না দেন, দেখেন স্যান্ডেল দিয়ে পিটাইয়া তারে কি করি। ভাইয়া বলল, এনে দিচ্ছি, কান্নাকাটি বন্ধ করো। গর্ভ অবস্থায় মায়ের অতিরিক্ত কান্নাকাটি সন্তানের ওপরে প্রভাব ফেলে, সন্তানের হাঁপানি রোগ হয়। রহিমার মা কান্না বন্ধ করে সঙ্গে সঙ্গে স্বাভাবিক হয়ে গেল। সে নিচু গলায় বলল, হারামজাদাটারে কয়দিনের মধ্যে আনবেন? ভাইয়া উদাস গলায় বলল, দেখি। তল জগতে মানে আন্ডারওয়ার্ল্ডে ভাইয়ার প্রভাব প্রতিপত্তি দেখে আমি চমৎকৃত। ভাইয়ার আন্টি গ্রুপের প্রধান শামসু মারা গেছে। আমাদের বাসায় যে পত্রিকা আসে তার প্রধান পাতায় ছবিসহ ছাপা হয়েছে। খবরের শিরোনাম, সাপের হাতে সাপের মৃত্যু। দলীয় কোন্দলে শীর্ষ সন্ত্রাসী শামসু নিহত। ছবিতে বিকৃত চেহারার একজনকে ফুটপাতে চিত হয়ে পড়ে থাকতে দেখা যাচ্ছে। তার হাতে ছোট পানির বোতল, বোতলের মুখ খোলা হয়নি। শামসুর মৃত্যুর পেছনে ভাইয়ার কলকাঠি আছে তা বোঝা গেল ব্যাঙ্গার আগমনে। সে এক বাক্স মিষ্টি নিয়ে এসেছে। আগে মিষ্টি আনা হতো হাঁড়িতে, এখন মিষ্টি আসে সুদৃশ্য কাগজের বাক্সে। রঙিন ফিতা দিয়ে সেই বাক্সে ফুল তোলা থাকে। ব্যাঙ্গা মিষ্টির বাক্স খুলল, সবাইকে মিষ্টি দেওয়া হলো, সবাই খেলো, শুধু ভাইয়া বলল, না, রগর ধর্মের নীতিমালায় কোনো ঘটনাতেই আনন্দ প্রকাশ করা যায় না। ভাইয়া রগর ধর্মের নতুন ধারা যুক্ত করেছে। এই ধর্মের অনুসারীদের বছরে একবার প্রাণী হত্যা করতে হবে, এমন প্রাণী যার মাংস কোনো কাজে আসবে না, যেমন কুকুর, বিড়াল। আমি জিজ্ঞেস করেছিলাম প্রাণীদের মধ্যে মানুষ পড়ে কিনা। ভাইয়া বলল, হোয়াই নট, নিম্ন শ্রেণীর প্রাণী নিজেদের হত্যা করতে হবে, তবে মানুষ প্রাণী কেউ নিজে হত্যা করতে না পারলে অন্যকে দিয়ে করালেও চলবে। তোমার ধর্মের তীর্থস্থান বলে কিছু আছে? ভাইয়া বলল, অবশ্যই আছে। যেসব জায়গায় একসঙ্গে অনেক মানুষকে হত্যা করা হয়েছে সেই জায়গায় রগর ধর্মের তীর্থস্থান। আমি বললাম, পুণ্য অর্জনের জন্য ওই জায়গাতেই যেতে হবে। ভাইয়া বলল, রগর ধর্মে পুণ্য বলে কিছু নেই, সবই পাপ, পাপ বাড়ানোর জন্য এসব জায়গায় রগর ধর্মের লোকজন যাবে, আনন্দ উল্লাস করবে। আমি বললাম, ভাইয়া ঠিক করে বলো তো, তুমি কি অসুস্থ? ভাইয়া হাই তুলতে তুলতে বলল, অসুস্থতা রগর ধর্মের চাবিকাঠি। শামসুর মৃত্যুর খবর ছাপা হওয়ার 3 দিনের মাথায় ড্রাইভার সালামত এসে উপস্থিত।
ভয়ে আতঙ্কে সে অস্থির। তাকে দেখে মনে হচ্ছে মৃত মানুষের মতো। সালামত বলল, ভাইজান, আমি আপনার পায়ে ধরতে আসছি। ভাইয়া বলল, লাইফবয় সাবান দিয়ে হাত ধুয়ে তারপরে পা ধরো, নোংরা হাতে পায়ে ধরবে না। ভালো কথা। তোমার স্ত্রীর সঙ্গে কি কথা বলবে? পদ্মকে ডেকে দেব। সালামত কাঁদো কাঁদো গলায় বলল, এমন কথা মনেও স্থান দিবেন না। পদ্ম আমার কেউ না। আপনি অর্ডার দিলে আমি পদ্মরে মা ডাকবো। এখন থেকে আমি আপনার হুকুমের চাকর। পদ্ম আমার প্রতি অত্যন্ত নারাজ। তার নারাজির কারণ সম্ভবত বনলতা। এই মেয়েটি প্রায় রোজই আসছে। কেন তাও স্পষ্ট নয়। আমাকে বলেছে আমাদের বাড়ি তার অফিসে যাওয়ার পথে পড়ে এবং আমাদের বাসার চা অসাধারণ বলেই চা খাওয়ার জন্য থামে। পদ্ম আমাকে বলল, ওই ন্যাকা বেডি রোজ আসে কেন? আমি বললাম, রোজ তো আসে না, মাঝে মধ্যে আসে। কেন আসে? আমার প্রেমে পড়েছে, এই জন্যই আসে। পদ্ম বলল, আপনার প্রেমে পড়বে কেন? কি দেখে সে আপনার প্রেমে পড়বে? কি আছে আপনার? আমার কিছুই নেই বলে সে আমার প্রেমে পড়েছে। আমার কিছু নেই বলে আমার প্রতি তার করুণা হয়েছে। করুণা থেকে প্রেম, এই প্রেমকে বলে কপ্রেম। ঘৃণা থেকে যে প্রেম হয় তাকে বলে ঘৃপ্রেম। আমার প্রতি তোমার প্রেমের নাম ঘৃপ্রেম। আপনার প্রতি আমার প্রেম? অবশ্যই ঘৃপ্রেম। আপনার এইসব ফাইজলামি আমি জন্মের মতো বন্ধ করতে পারি, এটা জানেন? আগে জানতাম না, এখন জানলাম। পদ্ম বলল, নারী ও শিশু নির্যাতন আইনে আমি আপনার বিরুদ্ধে মামলা করব। আমি বলবো গভীর রাতে দরজা ভেঙে আপনি আমার ঘরে ঢুকেছেন, রেপ করতে চেয়েছিলেন, আমার চিৎকার চেঁচামেচিতে পালিয়ে গেছেন। সাক্ষী কোথায় পাবে? আমার মা সাক্ষ্য দেবে। আমি কি করব জানেন? নিজেই নিজের শরীরে আঁচড়ে কামড়ে দাগ করব। পুলিশকে বলবো এসব আপনি করেছেন। পদ্ম ভয়ঙ্কর দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। মনে হয় এই কাজ সে সত্যি সত্যি করবে, অবশ্য নাও করতে পারে। এক ডাক্তার ছেলের সঙ্গে তার বিয়ের কথাবার্তা অনেক দূর এগিয়েছে। ছেলের নাম বদিউজ্জামান খান। ছেলে সুদর্শন। এমআরসিপি ডিগ্রি নিতে ইংল্যান্ড যাবে। যাওয়ার আগে বিয়ে করে বউ নিয়ে যাবে। বউকে তার খুবই পছন্দ হয়েছে। বনলতা যেমন ঘন ঘন এ বাড়িতে আসে, ডাক্তার বদিউজ্জামান খানও আসে। বিয়ে মোটামুটি ফাইনাল হওয়ার পরে ধর্ষণ জাতীয় মামলা মোকদ্দমা হওয়ার কথা না। মেয়ে ধর্ষণ মামলা করেছে শুনলেই পাত্রের পিছিয়ে যাওয়ার কথা। গ্রামের বাড়ি থেকে সম্বোধনহীন একটা চিঠি এসেছে। চিঠি কার কাছে লেখা তা বোঝা যাচ্ছে না। মনে হয় সবার কাছেই লেখা। চিঠির সঙ্গে কাকতালীয়ভাবে জামালও এসে উপস্থিত। জামালের কথা মনে আছে তো? ওই যে বাবার মানিব্যাগ আর মোবাইল ফোন নিয়ে পালিয়ে গেল। জামাল খালি হাতে আসেনি। এক আঁটি সজনে এবং জাটকার চেয়ে এক সাইজ বড় ইলিশ মাছ নিয়ে এসেছে। যেন কিছুই হয়নি এমন ভঙ্গিতে সে উঠান ঝাড় দিতে শুরু করেছে। তাকে আমরা কেউই কিছু বললাম না। শুধু রহিমার মা বলল, পুলা তোর সাহস দেখা চমৎকার হইছি। জামাল রহিমার মায়ের কথা ভ্রুক্ষেপও করল না। উঠান ঝাড় দিতে দিতে সে তেলের বাটি নিয়ে ভাইয়ার পা মালিশ করতে বসল। বাবা তার চিঠিতে লিখেছেন, বিরাট ঝামেলায় আছি। বাড়ি 4,42,000 টাকায় বিক্রি করেছি। বায়নার 50,000 টাকা ছাড়া আর কোনো টাকা এখনো পাই নাই। যার কাছে বিক্রি করেছি সে আজ দিব কাল দিব করছে। বড় ভুল যা করেছি তা হলো বাড়ি বিক্রির দলিলে সই করে দিয়েছি। এখন কি করব কিছুই বুঝতে পারছি না। আওয়ামী লীগের নেতা ছানাউল্লাহ সাহেব, যার নামে ছানাউল্লাহ সড়ক, দুবার আমাদের বাড়িতে এসেছেন। দুবারই পদ্মর মায়ের সঙ্গে দরজা ভেজিয়ে বৈঠক করেছেন। ছানাউল্লাহ সাহেবের এক সঙ্গীকে গজ ফিতা নিয়ে বাড়ি মাপামাপিও করতে দেখা গেল।
ভাইয়াকে ঘটনা জানাতেই সে বলল, অতি চালাক মহিলা, সেই বাড়ি বিক্রির তালে আছে। ঝামেলার বাড়ি তো বিক্রি করে খালাস হয়ে যাবে, ঝামেলা অন্যের ঘাড়ে যাবে। যা যস্য প্রকৃতি, স্বভাব জনিতা, কেনপি ন প্রজাজ্যে। আমি বললাম, এর মানে কি? ভাইয়া বলল, মানে বলতে পারবো না, খুঁজে বের কর। আমাদের পরিবারের অনেক নিরানন্দের মধ্যে একটি আনন্দের ব্যাপার হলো, আমি চাকরি পেয়েছি। বনলতা রিসার্চ সেন্টারে ফিল্ড ওয়ার্কারের চাকরি। মাসিক বেতন 3,000 টাকা, টিএ দিয়ে আছে। 2 ঈদে বেতনের অর্ধেক বোনাস। বনলতা অ্যাপার্টমেন্ট লেটার আমার হাতে দিয়ে বলল, আপনাকে বলেছিলাম না, আমার বসকে বললেই আপনার চাকরি হয়ে যাবে। বনলতা শাড়ির আঁচলে চোখ মুছল। আমি বললাম, কাঁদছো কেন? আপনার চাকরি হয়েছে, এই আনন্দে কাঁদছি। আমি বললাম, চাকরি হওয়ার আনন্দে আমি কাঁদবো, তুমি কেন কাঁদবে? বনলতা আগে টিপ টিপ করে কাঁদছিল, এ পর্যায়ে শাড়িতে মুখ চেপে ফুপিয়ে উঠল। উঠানে খাম্বা ধরে পদ্ম দাঁড়িয়ে আছে, সে বনলতার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। ড্রাইভার ইসমাইলের আজ বিয়ে, কনে রহিমার মা। 4 লাখ টাকার কাবিন, অর্ধেক জেওর এবং শাড়িতে উসুল। বিয়ে পড়াচ্ছেন ব্যাঙ্গা ভাইয়ের পরিচিত মওলানা। বিয়ের খাবারের খরচ দিচ্ছে ব্যাঙ্গা ভাই। হাজি নান্না মিয়া বাবুর্চি উঠানে ডেক বসিয়ে রান্না চড়িয়েছে। আয়োজন ব্যাপক, প্লেন পোলাও, জালি কাবাব, সঙ্গে 1 পিস পনির, মুরগির রোস্ট, দেশি ফার্মের না, খাসির রেজালা, গরুর ভুনা, দই, মিষ্টি, কোক। ব্যাঙ্গা ভাই এত আয়োজন করেছে কারণ এই উপলক্ষে দলের সবাই একত্র হবে। সবার একত্র হওয়ার জন্য উপলক্ষ লাগে। পদ্ম উদ্ধার অভিযানে মাইক্রোবাসে আমার সহযাত্রীদের দেখতে পেলাম। ব্যাঙ্গা ভাই আমাকে দরাজ গলায় বলল, ভাইয়া, আপনার পরিচিত সবাইকে খবর দেন। 10-12 জন হলে কোনো বিষয় না। রাইতে কাওয়ালির ব্যবস্থা করেছি, বাসু কাওয়াল আর তার দল। বিয়ে শাদী গান বাজনা ছাড়া পাশে লাগে। বনলতা ছাড়া আমার পরিচিত কেউ নেই, তাকেই খবর দিলাম। সে সেজে গুজে উপস্থিত হলো, নিজেই আগ্রহ করে কনে সাজানোর দায়িত্ব নিল। অতি আনন্দঘন পরিবেশে শুধু বরকে বিমর্ষ ও আতঙ্কগ্রস্ত দেখাচ্ছে। পাগড়ি শেরওয়ানি পরে সে চুপসে গেছে। তাকে দিনাজপুর থেকে ধরে আনা হয়েছে। ভাইয়ার কাছে সে গাড়ি নিয়ে পালিয়ে যাওয়ার কারণ হিসেবে বিশ্বাসযোগ্য গল্প ফেঁদেছিল। গল্পটা এরকম, সে গাড়িতে তেল নেওয়ার জন্য পেট্রোল পাম্পে গেছে। গাড়িতে তেল ভরা হচ্ছে। সে কাউন্টারে গেছে টাকা দিতে। টাকা দিয়ে গাড়িতে উঠতে উঠতে দেখে পেছনের সিটে 2 জন অপরিচিত লোক বসে আছে। একজনের হাতে পিস্তল। ঘাড়ে পিস্তল ঠেকিয়ে তারা ইসমাইলকে বগুড়ায় নিয়ে যায়। বগুড়ায় এই 2 জনের সঙ্গে আরো 3 জন যুক্ত হয়। তারা গাড়ি নিয়ে হাইওয়েতে ডাকাতি করে। সেখান থেকে তারা তাকে নিয়ে যায় দিনাজপুরে। গল্প শুনে ভাইয়া বলল, ডাকাতির ভাগ পাও নাই? ইসমাইল বলল, থাকা খাওয়ার ব্যবস্থা তারা করেছে, আর ক্যাশ দিয়েছে 3,700 টাকা। ভাইয়া বলল, টাকাটা আছে? ইসমাইল বলল, 3,000 আছে। ভাইয়া বলল, 3,000 টাকায় তো বিয়ে হয় না। যাই হোক, কি আর করার, টাকাটা নিয়ে ব্যাঙ্গার সঙ্গে যাও। তোমার স্ত্রীর জন্য শাড়ি কিনে নিয়ে আসো। আজ সন্ধ্যায় রহিমার মায়ের সঙ্গে তোমার বিয়ে। ইসমাইল হতভম্ব হয়ে বলল, কাজের মেয়েকে আমি বিয়ে করব কেন? ভাইয়া হাই তুলতে তুলতে বলল, কেন বিয়ে করবে তার কারণ তুমি ভালোই জানো। খামাখা কথা বলে আমাকে বিরক্ত করবে না। আজ একটা আনন্দের দিন, বাড়িতে বিয়ে শাদী, এই দিনে বিরক্ত হতে ইচ্ছা করে না। ইসমাইল বিড়বিড় করে বলল, ভাইজান, আপনি যা বলবেন তাই হবে।
সন্ধ্যার পর থেকেই নিমন্ত্রিত অতিথিরা আসতে শুরু করলো। ব্যাঙ্গা ভাই কানে কানে আমাকে অতিথিদের পরিচয় দিতে লাগলো। নকশাদার পাঞ্জাবি পরা, সুন্দর মতো চেহারা যারে দেখতেছেন, তারে সবাই ডাকে প্রফেসর। ডেঞ্জার আদমি, ভেরি ডেঞ্জার। আপনার দলের? না, মালেক গ্রুপের। আমি সবাইরেই দাওয়াত দিয়েছি। বলা যায় না, মালেক ভাই আসতে পারেন। আমি বললাম, পুলিশ এসে বাড়ি ঘেরাও করলে একসঙ্গে সবাইকে পেয়ে যাবে। ব্যাঙ্গা ভাই হাসতে হাসতে বলল, পুলিশের 2 কমিশনার দাওয়াতি মেহমান, ঘোগ থাকে বাঘের ঘরে, এই জন্য বলে বাঘের ঘরে ঘোগের বাসা। ভাইয়া, ওই দেখেন মালেকের বডিগার্ড, মনে হয় না ক্লাস 9-10-এ পড়ে, অল্প বয়স হইলেও ধাইনা মরিস। সে যখন আসছে, মালেকও আসবে। বরিশাল গ্রুপও চলে আসবে ইনশাল্লাহ। বিয়ে বাড়ির হইচই এবং ব্যস্ততার মধ্যে বাবা এসে উপস্থিত। তাকে দেখাচ্ছে কালবৈশাখী ঝড়ে চুপসে যাওয়া কাকের মতো। তিনি উঠোনের মাঝখানে দাঁড়িয়ে হতাশ চোখে বিয়ে বাড়ির আয়োজন দেখতে লাগলেন। আমি তার কাছে এগিয়ে গেলাম। বাবা বললেন, কি হচ্ছে? আমি বললাম, বিয়ে হচ্ছে। বাবা নিঃশ্বাস ফেলে বললেন, ও আচ্ছা। কার বিয়ে হচ্ছে, কি সমাচার? কিছুই জিজ্ঞেস করলেন না। যেন অনেকদিন পর বাড়িতে ফিরে বিয়ে বাড়ির হইচই দেখবেন, এটাই স্বাভাবিক। আমি বললাম, তোমার কি শরীর খারাপ? বাবা ক্ষীণ গলায় বললেন, শরীর ঠিক আছে, তবে বিরাট ঝামেলায় আছি। বাড়ি বিক্রির বাকি টাকাটা পাও নাই? পেয়েছি, পুরোটাই পেয়েছি। তাহলে আর ঝামেলা কি? টাকাটা চুরি হয়ে গেছে। চুরি না ডাকাতি। গতকাল সন্ধ্যার সময় পুরো টাকাটা পেয়েছি। রাত 9টা ট্রেনে উঠব, সব গোছগাছ করেছি, এমন সময় 3জন লোক ঘরে ঢুকলো। একজনের হাতে ছুরি, গরু কুরবানি দেয় যে এমন ছুরি। দুজন আমাকে জাপটে ধরে মেঝেতে শুইয়ে ফেললো। ছুরি হাতের লোক বলল, যা আছে দে, না দিলে জবাই করে ফেলবো। আমি বললাম, তুমি গরম পানি দিয়ে গোসল করো। জামাল এসেছে, সে তোমার গায়ে সাবান ডলে দেবে। জামাল ফিরে এসেছে, ওই দেখো তোমার দিকেই তাকিয়ে আছে। বাবা জামালের দিকে তাকাতেই জামাল এগিয়ে এলো, লজ্জিত গলায় বলল, আব্বা ভালো আছেন? বাবা হ্যাঁ সূচক মাথা নাড়লেন। তবে তাকে দেখে মনে হলো তিনি জামালকে ঠিক চিনতে পারছেন না। আমার দিকে তাকিয়ে বিড়বিড় করে বললেন, টাকা চুরির বিষয়ে তোর মাকে কিছু বলিস না, মনে কষ্ট পাবে। এই অবস্থায় মনে কষ্ট পাওয়া ঠিক না, এতে রোগের প্রকোপ বাড়ে। বাবার সঙ্গে মায়ের সাক্ষাৎকার অংশটি চমৎকার। বাবা মায়ের ঘরে ঢুকে বিছানার কাছাকাছি গিয়ে দাঁড়াতেই মা মাথায় ঘোমটা দিয়ে বাবাকে বিছানায় শোয়া অবস্থাতেই হাত বাড়িয়ে কদমবুসি করলেন। বাবা বললেন, শরীরের অবস্থা কেমন? মা বললেন, অনেক ভালো। ব্যথা দিনে 2বারের বেশি ওঠে না, ব্যথাও আগের চেয়ে কম। বাবা বললেন, গুড। মা বললেন, মঞ্জু তোমার পুরনো স্যুটের মাপে স্যুট বানাতে দিয়েছে, কোমরের ঘের 1 গিরা বেশি দিয়েছে। তুমি একটু মোটা হয়েছ তো, এই জন্য। দোকানে গিয়ে ট্রায়াল দিয়ে এসো তো। বাবা বললেন, আচ্ছা। মা বললেন, তোমার সুটকেস আমি গুছিয়ে রেখেছি। টুথপেস্ট, ব্রাশ, শেভিং রেজার সব ভরেছি। একটা জায়নামাজও নিয়েছি। হঠাৎ হঠাৎ তুমি নামাজ পড়ো তো, এই জন্য। বাবা বললেন, ঠিক আছে। বাড়িতে এত খাবার দাবার, বাবা কিছুই খেলেন না। ফ্রিজে করে সামান্য দই নিয়ে 2 চামচ মুখে দিয়েই শুয়ে পড়লেন। পায়ের কাছে বসে জামাল তার পা টিপতে লাগলো। বাবা ক্লান্ত গলায় বললেন, লেখাপড়া শিখতে হবে বুঝলি, লেখাপড়া না শিখলে পা টিপে সারা জীবন পার করতে হবে। লেখাপড়া শিখবি না? জামাল বলল, হ শিখুম। বাবা বললেন, আধুনিক এক ইংরেজ কবির নাম
সিলভিয়া প্লাথ। জামাল বলল, যে আব্বা। বাবা বললেন, ছাত্রদের ক্লাসে একদিন তার কবিতা পড়ে শোনালাম, কেউ অর্থ বুঝল না। লেখাপড়া না থাকলে যা হয়। জামাল বলল, ঠিকই বলেছেন আব্বা। বাবা জ্বরের ঘোরে কবিতা আবৃত্তি করতে লাগলেন। সিলভিয়া প্লাথের এই দীর্ঘ কবিতা আমারও ভাইয়ার মুখস্থ, বাবা মুখস্থ করিয়েছেন। বাবার কাছে কবিতা মুখস্থের পরীক্ষা দিতে গিয়ে ভাইয়া কবিতা উল্টো করে বলল, যেমন টু কিল্ড হ্যাভ আই, ম্যান ওয়ান কিল্ড হ্যাভ আই ইফ। বাবা হতাশ গলায় বললেন, তোকে হেলিকপ্টারে করে পাবনার পাগলা গারদে রেখে আসা উচিত, দেরি করা ঠিক না। নিমন্ত্রিত অতিথিরা সবাই চলে গেছে। ড্রাইভার ইসমাইল বউ নিয়ে গেছে নাখালপাড়া। সেখানে ইসমাইলের চাচার বাসায় বাসর হবে। বিয়ে উপলক্ষে প্রচুর গিফট উঠেছে। এর মধ্যে মালিক গ্রুপের প্রধান মালিক ভাই দিয়েছেন 2 ভরি ওজনের সোনার হার। যার নাম প্রফেসর, তিনি দিয়েছেন একটা দামি মোবাইল ফোন। বরিশাল গ্রুপ দিয়েছে 14 ইঞ্চি কালার টিভি। পদ্মর মা দিয়েছেন একটা জায়নামাজ এবং কোরআন শরীফ। বনলতা দিয়েছে আকাশি রঙের একটা জামদানি শাড়ি। আমি ভাইয়াকে বললাম, সবাই কিছু না কিছু গিফট দিয়েছে, তুমি তো কিছুই দিলে না। তুমি হলে বিয়ের আসরের তত্ত্বাবধায়ক সরকার। ভাইয়া বলল, আমি কোনো উপহার দেইনি। তোকে কে বলল? সবার আড়ালে আর গোপনে তাকে চমৎকার উপহার দিয়েছি। কি উপহার? তার পাছায় কষে একটা লাথি দিয়েছি, সে হুমড়ি খেয়ে দেয়ালে পড়েছে। ভাইয়া হো হো করে হাসছে। আমি হাসতে গিয়েও পারলাম না। অবাক হয়ে ভাইয়ের দিকে তাকিয়ে রইলাম। তাকে কি সুন্দরী না লাগছে। কলপাট থেকেও হাসির শব্দ আসছে। পদ্ম ও বনলতা হাসছে। রাত বেশি হয়েছে বলে বনলতা থেকে গেছে। আজ রাতে সে পদ্মের সঙ্গে ঘুমোবে। অল্প সময়ে দুজনের মধ্যে বেশ ভালো বন্ধুত্ব হয়ে গেল। সারাদিন তীব্র গরম ছিল। আকাশ ভর্তি মেঘ, কিন্তু মেঘ বৃষ্টি হয়ে নিচে নামছিল না। মধ্যরাতে মেঘের মান ভাঞ্জন হলো। মুষলধারায় বৃষ্টি পড়তে লাগলো। ভাইয়া বলল, বৃষ্টিতে ভিজবি নাকি? আমি বললাম, তুমি বললে ভিজবো। তোমার রগর ধর্ম কি বলে? বৃষ্টিতে কি ভেজা যায়? ভাইয়া বলল, ভেজা যায় না, আনন্দ হয় এমন কিছুই রগর ধর্মের অনুসারীরা করতে পারবে না। কষ্ট হয় এমন কিছুই শুধু করা যাবে। কষ্ট পাওয়া যায় না এমন ঘটনা শোনা যাবে। আমি বললাম, কষ্ট পাওয়া যায় এমন 2টো খবর তোমাকে দিতে পারি, দেব? ভাইয়া হ্যাঁ সূচক মাথা নাড়ল। আমি বললাম, বাবার বসত বিক্রির টাকা ডাকাতে নিয়ে গেছে। ভাইয়া বলল, ভালো করেছে। আমি বললাম, এখন বাবার গায়ে আকাশ পাতাল জ্বর। জামাল বাবার মাথায় জলপট্টি দিচ্ছে। ভাইয়া বলল, বাবা থাকুক বাবার মতো, আয় আমরা বৃষ্টিতে ভিজি। আমরা 2 ভাই কলপাড়ে বসে আছি। মাথার ওপর মুষলধারে বৃষ্টি পড়ছে। মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে। আবহাওয়া পাল্টাচ্ছে। আজকাল দেখি বৃষ্টি মানেই ঝোড়ো বাতাস। উঠোনে বাতাসের ঘূর্ণির মতো তৈরি হচ্ছে। ভাইয়া বলল, বাবা যে অতি শুদ্ধ একজন মানুষ, এটা তুই জানিস? আমি বললাম, বাবা বোকা মানুষ এইটুকুই জানি। শুদ্ধ মানুষ হয় কিনা জানি না, তবে মা অতি শুদ্ধ মহিলা। ভাইয়া হাসতে হাসতে বলল, শুদ্ধ পিতা এবং শুদ্ধ মাতার সন্তান আমার মতো অশুদ্ধ হয় কি করে, তার কারণ জানিস? আমি বললাম, না, তুমি কি জানো? ভাইয়া বলল, জানি জানি। কঠিন ধাঁধার উত্তর সবসময় খুব সহজ হয়। এই ধাঁধার উত্তরটাও খুব সহজ। চিন্তা করতে থাক, না পারলে আমি বলে দেব।
বৃষ্টিতে ভিজতে ভিজতে বনলতা আসে। তার হাতে দুটো চায়ের কাপ। কাপ থেকে ধোঁয়া উঠছে। বনলতা বলল, আপনাদের দুজনের চা নিয়ে এসেছি। আমি একসময় সিনেমায় দেখেছিলাম নায়ক ঝুম বৃষ্টির মধ্যে হাতে কফি নিয়ে খাচ্ছে। আপনাদের বাড়িতে কফি নেই বলে চা এনেছি। ভাইয়া বলল, থ্যাংক ইউ। তুমি কি আমাদের দুই ভাইয়ের মাঝখানে বসে বৃষ্টিতে ভিজতে চাও? বনলতা বলল, না, আমার হাইফেন হতে ভালো লাগে না। আমি একা একা ভিজবো। পদ্মকে নিয়ে ভিজতে চেয়েছিলাম। পদ্মর মা তাকে ভিজতে দিচ্ছে না। ভাইয়া বলল, তোমাকে প্রায় এ বাড়িতে দেখি, এর কারণ কি? বনলতা জবাব দিল না।